হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি তোমাদের সুরভি ম্যাম, আর আমি আবারও চলে এসেছি আজকে একটা ম্যাথের ক্লাস নিয়ে। আজকে আমাদের আলোচনার বিষয় ক্লাস 8 এর ত্রৈরাশিক অধ্যায়। ত্রৈরাশিক অধ্যায়ের আজকে পার্ট 3। এর আগে পার্ট 1 এ কোষে দেখি 10.1 এবং পার্ট 2 তে কোষে দেখি 10.2 এর 1 থেকে 7 অবধি সমস্ত অঙ্ক হয়ে গেছে। আজকে আমরা কোষে দেখি 10.2 এর পরবর্তী অঙ্কগুলো অর্থাৎ 8 থেকে 13 এই অঙ্কগুলো আজকে আমরা করব। তোমরা যারা এখনো পার্ট 1 এবং পার্ট 2 দেখোনি তারা অবশ্যই ওই ভিডিওগুলো দেখে তারপর এই ক্লাসটা করো, তাহলে তোমাদের জন্য বুঝতে খুব সুবিধা হবে, কারণ ওই ক্লাসগুলোতে খুব ডিটেলসে বেসিক গুলো আলোচনা করা হয়েছে। আজকের ক্লাস চলো তাহলে আমরা এবার শুরু করি। চলো তাহলে 8 অঙ্কটা আমরা পড়ে নিই। একটি সংস্থা জাহাজ থেকে 10 দিনে জাহাজের মাল নামানোর বরাত পেয়েছে। সংস্থাটি তার জন্য 280 জন লোক নিয়োগ করেছে। 3 দিন পরে দেখা গেল কাজটির 1/4 অংশ সম্পূর্ণ হয়েছে। আর কতজন লোক নিয়োগ করলে কাজটি সময় মতো শেষ হবে? তাহলে বলছে যে এই অঙ্কে প্রথমে 280 জন লোক নিয়োগ করা হয়েছিল। কতজন লোক নিয়োগ করা হয়েছে? 280 জন লোক নিয়োগ করা হয়েছিল এবং তারা কাজের 1/4 অংশ করেছে 3 দিনে। ঠিক তো? প্রথমে জাহাজ থেকে মাল নামানোর জন্য 280 জনকে নেওয়া হয়েছিল, তারা কাজের 1/4 অংশ সম্পূর্ণ করেছে 3 দিনে। এবার বলছে কত দিনের বরাত নেওয়া হয়েছিল? 10 দিনের। তো 10 দিনের মধ্যে 3 দিন তো অলরেডি হয়ে গেছে, তাহলে কতদিন বাকি আছে? হ্যাঁ, তোমরা ঠিক ভাবছো, আর মাত্র 7 দিন বাকি আছে। তাহলে বলছে বাকি 7 দিনে করতে হবে কাজের বাকি অংশ। তো কাজের বাকি অংশ আমরা কি করে পাবো? আমরা সব সময় সম্পূর্ণ কাজকে এক অংশ ধরে নিই। আমরা সব সময় কি করি না, সম্পূর্ণ কাজকে আমরা এক অংশ ধরে নিই। এবং এবার দেখছি যে এক অংশের মধ্যে 1/4 অংশ কাজ অলরেডি আমাদের হয়ে গেছে। তাহলে আর বাকি কত আছে? বাকি মানে আমরা সব সময় কি করি, বিয়োগ করি। এক অংশ কাজ ছিল, তার থেকে 1/4 অংশ হয়ে গেছে, আর আমাদের বাকি করতে গেলে বিয়োগ করতে হবে। কত হবে? এখানে হরে 4 আছে, তাহলে নিচে 4 বসবে। 4 একে 4 মাইনাস 1 3। 3-এর 4 অংশ কাজ এখনো বাকি আছে, তার জন্য কতজন লোক লাগবে? ঠিক এই হচ্ছে আমাদের 8 অঙ্কটা। কি না, প্রথমে 280 জন লোককে নিয়োগ করা হয়েছিল জাহাজ থেকে মাল নামানোর জন্য। এরপর ওরা 1/4 অংশ কাজ কমপ্লিট করে দিয়েছে 3 দিনে। এবার বাকি দিনে, কারণ বলা হয়েছিল সংস্থা থেকে বলা হয়েছে 10 দিনের মধ্যেই কমপ্লিট করতে হবে, কোনো দিন বাড়বে না। তাহলে ওরা 3 দিন হয়ে গেছে, মানে আর 7 দিন আছে, এখনো 3/4 অংশ কাজ বাকি আছে। তাহলে কতজন লোক লাগবে? এটা হচ্ছে আমাদের অঙ্ক। আমরা আগের দিনই দেখেছিলাম যে এবার আমাদের কি করতে হবে না, দুটো ধাপে অঙ্কটা করতে হবে। অর্থাৎ যেহেতু আমাদের লোক সংখ্যা নির্ণয় করতে হবে, তাই একবার লোক সংখ্যার সাথে সময়ের অর্থাৎ দিনের সম্পর্ক, এই সময়টা কিসে আছে? এই সময়টা আমাদের দিনে আছে। সময়টা আমাদের দিনে আছে, এই এর সম্পর্ক এবং লোক সংখ্যার সাথে একবার কাজের পরিমাণের সম্পর্ক। আগের দিন আমরা এটাও বলেছিলাম যে যখন লোক সংখ্যা আর দিন সংখ্যা অর্থাৎ দিন থাকবে, চোখ বুঝে সব সময় সেটা ব্যস্ত সম্পর্কই হবে। কেন? কারণ যদি মনে করো আমাদের দিন সংখ্যা বাড়ে, তার মানে নিশ্চয়ই লোক কম ছিল, মানে আমাদের কম লোক আছে বলেই আমাদের কাজটা শেষ করতে বেশি সময় লাগছে। এখানে কাজের পরিমাণ স্থির, তাহলে আমাদের কি ভাবতে হবে না, কাজের পরিমাণটা যদি স্থির থাকে, মানে কাজের পরিমাণটা আমাদের একই আছে, তাহলে যদি দিন সংখ্যা বেশি লাগে কাজটা শেষ করতে, তার মানে নিশ্চয়ই লোক কম ছিল। তার মানে আমাদের যদি দিন সংখ্যা যদি আমাদের বেশি লাগছে, দিন সংখ্যা কি হচ্ছে আমাদের বেশি লাগছে 3 থেকে 7 দিন, তার মানে নিশ্চয়ই আমাদের লোক কম ছিল।
আমাদের লোক কম ছিল, কাজের পরিমাণটা কিন্তু এই ক্ষেত্রে স্থির। তাহলে আমাদের প্রথম ধাপ হবে কাজের পরিমাণ স্থির রেখে দিন সংখ্যা বাড়লে লোক সংখ্যা কমবে। দিন সংখ্যা বাড়লে লোক সংখ্যা কমবে। তাহলে এটা কি সম্পর্ক? এটা ব্যস্ত সম্পর্ক। তাহলে এদের দুজনের মানে দিন সংখ্যা লোক সংখ্যার সম্পর্ক হচ্ছে ব্যস্ত সম্পর্ক। এবার দেখবো কাজের পরিমাণের সাথে লোক সংখ্যার কি সম্পর্ক। এখন কিন্তু দিন সংখ্যা স্থির আছে, মানে দিন সংখ্যা আমার 3 দিনই আছে, ওটা 7 দিন হয়নি, মানে স্থির আছে। তাহলে বলো কাজ যদি আমাদের বাড়ে, বেশি কাজ থাকে, তাহলে সেটা শেষ করতে আমাদের বেশি লোক প্রয়োজন হবে কিনা? নিশ্চয়ই হবে। আমাদের মনে কর 3 দিনেই আমি 1/4 অংশ কাজ করেছি 280 জন মিলে, তাহলে ওই 3 দিনে আরো বেশি অর্থাৎ 3/4 অংশ কাজ করতে হবে। তার জন্য কি করতে হবে? লোক বাড়াতে হবে। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে যখন কাজের পরিমাণ আমাদের বাড়ছে মানে বেশি হচ্ছে, তখন আমাদের এক্ষেত্রে লোকটাও আমাদের বেশি হচ্ছে, মানে বেশি লাগবে। কাজের পরিমাণ বাড়লে সেটা শেষ করতে লোকটা আমাদের বেশি প্রয়োজন। তাহলে এদের দুজনের মধ্যে সম্পর্ক হলো সরল সম্পর্ক, তাই তো? এদের দুজনের মধ্যে সরল সম্পর্ক। এবার আমাদের নির্ণয় করতে হবে লোক সংখ্যা কত। তাহলে এবার আমরা লিখবো অতএব লোক সংখ্যা, এখানে কি লিখবো না, যে লোক সংখ্যাটা দেওয়া আছে 280 সেটা আগে আমরা লিখবো। তারপর কটা বাই দেব? 2 বাই দেব। কেন 2 বাই দিলাম? কারণ লোক সংখ্যাকে লেখার পর আর 2 রাশি আমাদের পড়ে আছে, সময় আর কাজের পরিমাণ, তাই 2 বাই দিয়ে দিলাম। এবারে আমরা আগের দিন বলেছিলাম যে যার সাথে ব্যস্ত সম্পর্ক হবে, অর্থাৎ এখানে ব্যস্ত সম্পর্ক হচ্ছে 3 মানে দিনের সাথে, তাহলে ওপরে যে আছে সেই ওপরে বসবে আর নিচে যে সংখ্যা আছে সে নিচে বসবে। মানে ওপরে 3 আছে 3 বসবে, 7 আছে 7 বসবে। তাহলে ব্যস্ত সম্পর্কের সময় আমার ওপরে আর নিচে যা থাকে তাই বসে। কিন্তু সরল সম্পর্কের সময় কি হয়? আমাদের ব্যাপারটা উল্টে যায়। মানে এইখানে নিচে যে আছে অর্থাৎ 3/4 সে বসবে আমার ওপরে, আবার এবং ওপরে যে আছে অর্থাৎ 1/4 সে বসবে আমার নিচে। কারণ এদের সাথে সরল সম্পর্ক সময় ব্যাপারটা উল্টে যায়। এবার এখানে কাটাকুটি করার আগে আরেকটা লাইন আমরা করে নেব। 280 ইন্টু 3/7 ইন্টু 3/4, 3/4। এই বাই মানে কি? বাই মানে হলো ভাগ করা। তাহলে ভাগকে আমি করবো গুণ, তাহলে নিচের 1/4টা আমার উল্টো হয়ে যাবে 4/1। এবার আমি কাটাকুটি করব, দিয়ে অ্যান্সারটা বের করব। কি কাটবো দেখো, 7 4 28 কত হলো? 40, আর 4 10 40। তাহলে আর নিচে কিছু নেই, আর পাশাপাশি এরা তো কাটবে না, এটা কি হবে? গুণ হবে। 3 4 12, 12 3 36, 36 10 360। তাহলে 360 জন। এটা কি উত্তর? না, এটা উত্তর নয়। কারণ আমাদের অঙ্কটাতে বলেছে যে আরো কতজন লোক নিয়োগ করতে হবে। এখানে 360 উত্তর নেই, আরো কতজন মানে হলো আমাদের অলরেডি 280 জন লোক আছে, তাকে 360 দরকার, তাহলে আর কতজন অ্যাড করতে হবে। তাহলে কি করে বের করব? 360 থেকে 280 আমি বিয়োগ করে নেবো। তাহলে এখানে লিখবো অতএব আরো 360 মাইনাস 280 সমান 80 জন নিয়োগ করতে হবে। তাহলে আর আমাদের 80 জন নিয়োগ করতে হবে, এটাই উত্তর। এবার দেখে নেব 9 অঙ্কটা। একটি যন্ত্রচালিত তাঁতের ক্ষমতা একটি হস্তচালিত তাঁতের ক্ষমতার 2 পূর্ণ 1/4 গুণ।
যন্ত্রচালিত তাঁত আর হস্তচালিত তাঁত কি? হস্ত মানে কি? হাত, তাহলে হাত দিয়ে চালানো তাঁত, আর একটা হচ্ছে যন্ত্র দিয়ে চালানো তাঁত। তাহলে অবভিয়াস এটা যে যন্ত্রচালিত তাঁতের ক্ষমতায় বেশি হবে হাতে চালানো অর্থাৎ হস্ত চালানো তাঁতের থেকে। তাহলে সেটাই বলছে যে যন্ত্রচালিত তাঁতের ক্ষমতা হস্তচালিত তাঁতের ক্ষমতার 2.1-4 গুণ বেশি। 12টি হস্তচালিত তাঁত 1000 মিটার দৈর্ঘ্যের কাপড় 18 দিনে তৈরি করে। 2700 মিটার দৈর্ঘ্যের কাপড় 15 দিনে তৈরি করতে হলে কতগুলি যন্ত্রচালিত তাঁত প্রয়োজন হবে? তা আমরা যন্ত্রচালিত তাঁত নির্ণয় করতে হবে ঠিকই, কিন্তু আমি হস্তচালিত তাঁতই নির্ণয় করব। কেন? কারণ আমাদের প্রথমে বলে দিয়েছে যে 12টি হস্তচালিত তাঁত আছে, 12টি হস্তচালিত তাঁত আছে যে 18 দিনে 1080 মিটার কাপড় তৈরি করতে পারছে। এখানে 3টে রাশি কি কি? কাপড়ের পরিমাণ যেটা মিটারে আছে, দিন আর হস্তচালিত তাঁতের সংখ্যা। তাহলে 12টি হস্তচালিত তাঁত 18 দিনে 1080 মিটার কাপড় তৈরি করতে পারছে। তাহলে 2700 মিটার কাপড় তৈরি করতে 15 দিনে কতগুলি হস্তচালিত তাঁত লাগবে? আমরা আগে সেটাই বের করব, তারপর আমরা যন্ত্রচালিত তাঁতের দিকে যাব। আগে আমরা দেখব যে তার সাথে কি সম্পর্ক হচ্ছে। কাপড়ের পরিমাণের সাথে হস্তচালিত তাঁতের সংখ্যার কি সম্পর্ক সেটা আগে দেখব। মনে করো সময় স্থির আছে, এখানে লিখবো যে সময় স্থির রেখে কাপড়ের পরিমাণ যদি বাড়ে তাহলে হস্তচালিত তাঁতের সংখ্যাও আমাদের বাড়াতে হবে। আমাদের যদি অর্ডার বেশি আসে, মানে বেশি মিটার কাপড় তৈরি করতে হয় সময় মতো, তাহলে নিশ্চয়ই আমাদের তাঁতের সংখ্যাটা বাড়াতে হবে। কাপড় বেশি তো তাঁত বেশি, সময় মতো শেষ করতে হলে আমাদের এটাই করতে হবে। তাহলে এখানে কি হচ্ছে না, কাপড়ের পরিমাণ যখন আমাদের বেশি হচ্ছে তখন আমাদের হস্তচালিত তাঁতের পরিমাণও আমাদের বেশি হচ্ছে। তাহলে এরা দুজন হলো সরল সম্পর্ক। সরল সম্পর্ক, কারণ এখানে সরল সম্পর্ক কখন হয়? যখন দুটো রাশি হয় বাড়ে, তাহলে দুটো রাশি হয় কমে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কাপড়ের পরিমাণও আমাদের বাড়ছে, তো আমাদের হস্তচালিত তাঁতের পরিমাণও বাড়ছে। তাহলে এটা কি হবে না? সরল সম্পর্ক। এবার দেখব সময় আর দিনের সংখ্যা। তোমরা ভাবো যে সময় হস্তচালিত তাঁতের সংখ্যা যখন 12টি আছে তখনই সময় লাগছিল 18 দিন, কিন্তু এবার বলছে সময় মাত্র 15 দিন লাগছে। হ্যাঁ, এখানে কিন্তু কাপড়ের পরিমাণটা স্থির আছে। তাহলে দ্বিতীয় ধাপ হচ্ছে কাপড়ের পরিমাণটা যদি স্থির থাকে তাহলে যদি দিন সংখ্যা কমে তাহলে নিশ্চয়ই হস্তচালিত তাঁতের সংখ্যা বেশি ছিল, ঠিক না? হস্তচালিত তাঁতের সংখ্যা নিশ্চয়ই বেশি ছিল, যার কারণে আমাদের কাপড় তৈরি করতে কম দিন সময় লেগেছে। কারণ এখানে 18 দিনেই করছিল 12টি তাঁত, 15 দিনে করছে, তার মানে নিশ্চয়ই আমাদের তাঁতের সংখ্যাটা বেশি আছে। তাহলে এখানে যখন আমাদের দিন সংখ্যা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কমছে, দিন সংখ্যা এখানে কমছে, তার মানে নিশ্চয়ই আমাদের তাঁতের সংখ্যাটা বেশি ছিল। এখানে উল্টো কেস হচ্ছে, মানে একদিকটা কমছে তো আরেক দিকটা বাড়ছে। তাহলে এদের দুজনের মধ্যে সম্পর্ক হচ্ছে ব্যস্ত সম্পর্ক। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে সময় যখন কমছে তার মানে আমাদের তাঁত বেশি ছিল, তাহলে এদের মধ্যে হলো ব্যস্ত সম্পর্ক। এবার আমরা অঙ্কটা করব, কি বের করতে হবে? হস্তচালিত তাঁতের সংখ্যা। হস্তচালিত তাঁত বের করতে হবে। কি দেওয়া আছে না 12 দেওয়া আছে, আর দুটো বাই দেবো। কেন দুটো বাই দেবো? কারণ দুটো রাশি আছে। এখানে এর সাথে কি সম্পর্ক হচ্ছিল? সরল সম্পর্ক হচ্ছিল, মানে কাপড়ের পরিমাণের সাথে তাঁতের সংখ্যার সরল সম্পর্ক হচ্ছিল। তাহলে সরল সম্পর্কের সময় কি হবে? এই নিচে 2700টা আছে সেটা বসবে আমার ওপরে, এবং ওপরে 1080টা আছে সেটা বসবে আমার বায়ের নিচে। কিন্তু সময় এর সাথে ব্যস্ত সম্পর্ক হচ্ছিল, তাই এখানে ওপরে 18 আছে, 18 বসবে, এবং নিচে 15 আছে, 15 বসবে। এবার আমরা অঙ্কটা করব কাটাকুটি করে।
তাহলে এখানে প্রথমে কি করব, 2700 শূন্য আর 1080 শূন্য কেটে দিলাম। ঠিক, মাঝখানে শূন্য কিন্তু কেউ বোকার মতো কেটে দিও না, এটা 108 বোঝায়। ঠিক, এবারে 12 দিয়ে 108 কে 12 9 108, 9 2 18। এবার আমরা কাটবো 270 এবং 15 কে 3 দিয়ে, 3 5 15, 3 9 27 শূন্য, 5 18 90। তাহলে আমরা এখানে কেটে দিলাম যে 3 দিয়ে, প্রথমে 3 5 15, 3 90 270, আবার 5 18 90। তাহলে কি থাকলো পরে, ওপরে থাকলো 18 এবং 2, তাহলে 18 আর 2 গুণে কত হবে, 36টি। 36টি কি বেরোলো, এটা 36টি বেরোলো হস্তচালিত তাঁতের সংখ্যা। এবার কিন্তু আমাদের অঙ্কে বের করতে বলেছে যন্ত্রচালিত তাঁত কতগুলি লাগবে। আমাদের এই অঙ্কে বের করতে হবে যে যন্ত্রচালিত তাঁতের সংখ্যা কয়টি, কিন্তু আমরা কি বের করলাম, হস্তচালিত তাঁতের সংখ্যা 36টি। তো এখানে 36 থেকে আমরা বের করব যন্ত্রচালিত তাঁতের সংখ্যা কত। কিভাবে, দেখো অঙ্কের প্রথমে একটা লাইন বলে দিয়েছিল যে একটি যন্ত্রচালিত তাঁতের কাজ সমানই 2 পূর্ণ 1/4 একটি হস্তচালিত তাঁতের কাজ। কাজ লেখার জায়গা নেই আমার, তাহলে একটি যন্ত্রচালিত তাঁতের কাজ বলেছিল 2 পূর্ণ 1/4 একটি হস্তচালিত তাঁত। 2 পূর্ণ 1/4 এটা কি আছে, 2 পূর্ণ 1/4 এটা কি আছে, মিশ্র ভগ্নাংশে আছে। এটাকে অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে যাব, কি করব, নিচে থাকবে 4 আর এখানে পাশাপাশি 2 আর 4 হবে গুণ, মানে 4 2 গুণে 8, 8 আর উপরে লবের 1 যোগ হলে 9, মানে 9/4। এই 9/4টা আমি এখানে লিখবো, 9/4। তাহলে 9/4টি হস্তচালিত তাঁতের কাজ। তাহলে এবার যদি বের করি, অতএব একটি হস্তচালিত তাঁতের কাজ সমান, মনে করো একটি হস্তচালিত তাঁতের কাজ এই যদি এদিকে আসে আর এখানে কি হবে, যন্ত্রচালিত তাঁতের কাজটা ওদিকে যাবে। তাহলে কি হবে, এই 9/4টা উল্টে 4/9 একটি যন্ত্রচালিত তাঁতের কাজ। এখানে যদি কেউ না বুঝতে পেরেছে 9/4টা 4/9 কিভাবে হলো, তাহলে আমি একদম সোজা ভাবে আমি বুঝিয়ে দিচ্ছি এ বি দিয়ে। মনে করো আছে এ সমান 9/4 বি, ঠিক আছে। এই 9/4 বিটাকে আমি সমানের এদিকে নিয়ে গেলাম, মানে 9b/4 হলো, আর সমানের ওইদিকে এটাকে নিয়ে গেলাম, ঠিক আছে। তাহলে এখানে এই সাইডে যদি বিটা পড়ে থাকে, তাহলে এখানে 9/4 বি এর সাথে কি ছিল, গুণ ছিল। গুণ যখন সমানে ওইদিকে যায় তখন কি হয়, ওটা ভাগ হয়, মানে এখানে কি হবে, এ ভাগ 9/4। তাহলে এ ভাগ চিহ্ন যখন গুণ চিহ্ন হয় তখন পরেরটা উল্টে 9/4টা 4/9 হয়ে যায়। এইভাবে আমাদের এখানে 9/4টা 4/9 হলো। এখানে এ সমান হলো একটি যন্ত্রচালিত তাঁত ছিল, সমান 9/4 বি মানে একটি হস্তচালিত তাঁত। তাহলে বিটাকে এদিকে নিয়ে গেলাম, মানে একটি যন্ত্রচালিত তাঁত, সেটা সমান হলো 4/9 একটি যন্ত্রচালিত তাঁত। এবার নিশ্চয় বুঝতে পেরেছো যে 9/4টা কিভাবে 4/9 হলো। আচ্ছা, এবার আমাদের কি বের করতে হবে, একটা হস্তচালিত তাঁতের কাজ। তাহলে একটি হস্তচালিত তাঁতের কাজ সময় যদি 4/9 একটি যন্ত্রচালিত তাঁত কাজ হয়, তাহলে 36টি হস্তচালিত তাঁতের কাজ মানে হল 4/9 ইন্টু 36টি যন্ত্রচালিত তাঁত। তাহলে 9 4 36, 4 4 16টি। তাহলে আমাদের এটা হলো উত্তর, যে কতগুলি যন্ত্রচালিত তাঁত লাগবে, না 16টি যন্ত্রচালিত তাঁত লাগবে। 10 অঙ্কটা আমাদের কি বলেছে দেখে নি। 25 জন কৃষক একটি সমবায় সমিতির 2400 বিঘা জমি 36 দিনে চাষ করেন। সমিতি একটি ট্রাক্টর কেনায় তার অর্ধেক জমি 30 দিনে চাষ করা যায়। একটি ট্রাক্টরের ক্ষমতা কতজন কৃষক
কৃষকের চাষ করার ক্ষমতার সমান। তো কতজন কৃষক, কৃষক বের করতে হবে। এখানে তিনটে রাশি আছে, জমির পরিমাণ যেটা বিঘাতে আছে, সময় যেটা দিনে আছে, এবং কৃষক সংখ্যা বের করব। তাহলে প্রথমে বলেছে, ভালো করে বোঝো, যে প্রথমে বলেছে 25 জন কৃষক ছিল যারা 36 দিনে 2400 বিঘা জমি চাষ করতে পারে। তো বলছে যে 25 জন কৃষক আছে যারা 36 দিনে 2400 বিঘা জমি চাষ করতে পারে। তাহলে বলছে সমিতি একটি ট্রাক্টর কিনেছে, যে কি করে, যে 30 দিনে অর্ধেক জমি মানে কি 2400 জমি ছিল, অর্ধেক মানে কি তাকে 2 দিয়ে ভাগ করা, তাই তো, অর্ধেক মানে কি তাকে 2 দিয়ে ভাগ করা, তার মানে 1200 বিঘা জমি কত চাষ করতে কতজন কৃষক লাগবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে এই হচ্ছে অঙ্ক। যে আবার বলছে 25 জন কৃষক আছে যারা 36 দিনে 2400 বিঘা জমি চাষ করে, দিয়ে ট্রাক্টর কেনা হলো, সে কি করে না 30 দিনে 1200 বিঘা জমি চাষ করে। তো এই কাজটাই যদি কোনো কৃষক করতো তাহলে সেই কতজন কৃষক প্রয়োজন হতো। এই কাজটা ট্রাক্টরে করছে, তো সেটা যদি কোনো কৃষক করতো তাহলে কতজন কৃষক আমাদের প্রয়োজন হতো। তাহলে অঙ্কটা দেখি। প্রথমেই বলেছে জমির পরিমাণের সাথে কৃষকের সম্পর্ক দেখবো, আর সময়ের সাথে কৃষকের সংখ্যা সম্পর্ক দেখবো। তাহলে তোমাদের সময় এর সাথে অর্থাৎ দিনের সাথে কৃষকের সংখ্যা সম্পর্ক তো সবসময় কি সম্পর্ক হয়? ব্যস্ত সম্পর্ক হয়। যদি কেউ না বুঝতে পেরেছে এখনো, তা আমি বুঝিয়ে দিচ্ছি যে কিভাবে এটা ব্যস্ত সম্পর্ক হলো। মনে করো যখন 36 দিন জমির পরিমাণ স্থির আছে, এটা আগে মাথায় রাখবে, জমির পরিমাণ কোনো 2400 1200 কিছু হয়নি, ধরে নাও 2400ই আছে। সেই জমিটা 36 দিনে চাষ করতে 25 জন কৃষকের প্রয়োজন হচ্ছিল, কিন্তু যখন দিন কমে গেল, মানে মাত্র 30 দিন লাগলো, তার মানে নিশ্চয়ই লোক বেশি ছিল, লোক বল বেশি ছিল, কৃষক বেশি ছিল, তাই তো। মানে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের দিনটা 36 থেকে 30 হয়ে গেল, অর্থাৎ কমে গেল, তার মানে আমাদের নিশ্চয়ই কৃষক আমাদের বেশি ছিল, তার মানে এখানে কৃষক বেশি হবে। তাই একটা যখন কম আর একটা যখন বেশি হয়, বিপরীত রাশি হয়, তখন তাদের মধ্যে ব্যস্ত সম্পর্ক হয়। কিন্তু জমির পরিমাণ আর কৃষকের সংখ্যার মধ্যে হবে সরল সম্পর্ক। সরল সম্পর্ক কিভাবে হবে বলে দিচ্ছি। না, মনে করো বেশি জমি আছে চাষ করতে, তাহলে বেশি কৃষক লাগবে। হ্যাঁ, সময় কিন্তু স্থির, সময় 36টা 30 হয়নি। যখন আমরা এর সাথে এর সম্পর্ক দেখব, তখন মাঝেরটাকে অর্থাৎ সময়টাকে স্থির রাখবো। সময় সেই 36ই আছে, মনে করো 36 দিনই আছে, তাহলে জমির পরিমাণ যদি বাড়ে, বেশি থাকে, তার মানে কৃষক বেশি লেগেছে, বেশি চাষ করতে বেশি লোক লেগেছে। আর জমির পরিমাণ যদি কম থাকে, ছোট জমি, তাহলে কৃষকের সংখ্যা কমবে। তাহলে এখানে দুটোই কমছে বা দুটোই বাড়ছে, তাহলে এটা সরল সম্পর্ক। দেখতে পাচ্ছি এখানে জমি যখন কমছে, তার মানে নিশ্চয় চাষ করতেও কম কৃষক লেগেছে। এদের দুজনের মধ্যে সরল সম্পর্ক। এবার আমাদের বের করতে হবে কৃষকের সংখ্যা। অতএব কৃষকের সংখ্যা কতজন দেওয়া আছে? 25 জন দেওয়া আছে, আর 2/2 দেব, কারণ বাকি আর দুটো রাশি আছে। এর সাথে সরল সম্পর্ক যেহেতু, তাই এই নিচের 1200 বসবে ওপরে, এবং ওপরে 2400 বসবে নিচে। আর সময়ের সাথে যেহেতু ব্যস্ত সম্পর্ক, তাই ওপরে 36টাই বসে যাবে ওপরে, আর নিচের 30টা বসে যাবে নিচে। এবার আমি দেখো কাটাকুটি করব। প্রথমেই তো 1200 আর 2400 শূন্যগুলো দেখতে খুব ভালো, এগুলো আগে কেটে নিলাম। দিয়ে 12 2 24 2 18 36 কোনাকুনি কাটতে পারি, জানো তো, কোনাকুনি কাটতে পারি, উপর নিচে কাটতে পারি। এবারে কাটবো 3 দিয়ে। 3 6 18, 3 10 30, আর কাটবো 2 দিয়ে। 2 3 6, 2 5 10, 5 5 25। দেখো সব কেটে দিয়েছে, পড়ে আছে এখানে 5 আর এখানে 3। 5 আর 3 গুণ করলে 15
জন। তাহলে আমাদের কতজন কৃষক দরকার? 15 জন কৃষক দরকার। তাহলে এখানে উত্তরটা কি চেয়েছিল? না একটি ট্রাক্টরের ক্ষমতা কতজন কৃষকের সমান? না 15 জন কৃষকের সমান। এরপর চলো 11 অঙ্কটা করে নিই। একটি জাহাজ কলকাতা থেকে কোচিন যেতে 25 দিন সময় লাগে। এটা এই অঙ্কটা একটু বড় আছে, একটু ছবি এঁকে বুঝবো। যে মনে করো এটা হলো আমাদের কলকাতা, এটা হলো আমাদের কলকাতা, এই জায়গাটা আমাদের কলকাতা, ঠিক আছে, এবং এই জায়গাটা হলো আমাদের কোচিন, ঠিক আছে। এই মাঝখানে আছে সমুদ্র, এর মাঝখানে আছে সমুদ্র, এবং সেই সমুদ্রের উপরে একটা জাহাজ আছে, জাহাজ যাচ্ছে, ঠিক, একটা জাহাজ যাচ্ছে। আমার নৌকা হয়ে গেল, যাই হোক এটা জাহাজ যাচ্ছে। এই জাহাজটার কলকাতা থেকে কোচিন যেতে সময় লাগে 25 দিন। মানে এই জাহাজটা টোটাল কলকাতা থেকে কোচিন যেতে সময় লাগে 25 দিন, 25 দিন, ঠিক আছে, সময় লাগে 25 দিন। জাহাজে 36 জন নাবিক সহ এবং প্রত্যেক নাবিকের জন্য প্রতিদিন 850 গ্রাম খাবারের ব্যবস্থা করে যাত্রা শুরু করলো। বলছে এই জাহাজটাতে কতজন নাবিক আছে? না এই জাহাজটাতে 36 জন নাবিক আছে। কতজন আছে? 36 জন নাবিক আছে, এবং প্রত্যেক জনের জন্য 850 গ্রাম করে খাবার রাখা আছে, এবং প্রত্যেক জনের জন্য 850 গ্রাম করে খাবার রাখা আছে। মানে এই 36 জন এই জাহাজে করে যাবে, 850 গ্রাম করে রোজ খাবার খাবে, রোজের খাবার রাখা আছে, এবং ওদের 25 দিন সময় লাগবে কলকাতা থেকে কোচিন যেতে। এই হচ্ছে অঙ্ক। এরপর কি হয়েছে? মাঝখানে একটা দুর্ঘটনা ঘটেছে। কি হয়েছে না 13 দিন পরে, মানে 25 দিন সময় লাগবে, ওরা তো যায়নি, দিয়ে 13 দিন গেছে, মাত্র ওরা কতদিন গেল? 13 দিন গেল। 13 দিন যাওয়ার পরে কি হয়েছে? 13 দিনে মনে করো ধরো এইটুকু রাস্তা গেছে, ওখানে গিয়ে দেখলো যে আরেকটা জাহাজ আমাদের আছে যে নাকি ডুবে গেছে। আরেকটা জাহাজকে পেলো যে ডুবে গেছে। এই জাহাজ থেকে আরো 15 জনকে উদ্ধার করলো, 15 জনকে উদ্ধার করে নিজের জাহাজে নিয়ে এলো, তাই তো। তাহলে এই আগে থেকে এই জাহাজে 36 জন লোক ছিল, এবং 13 দিন যাওয়ার পরে দেখলো যে একটা জাহাজ ডুবে গেছে, এবং সেখান থেকে 15 জনকে উদ্ধার করে এই জাহাজে নিয়ে এলো। তাহলে এই জাহাজে এখন 36 আর 15 মিলে টোটাল 51 জন লোক এখন এই জাহাজে আছে। এবারে খাবারের পরিমাণটা আমাদের স্থির, কারণ মাঝ সমুদ্রে ওরা খাবার তো আর বেশি করে পাবে না, যে লোক পেয়ে গেল কিন্তু খাবার তো বেশি করে পাবে না, খাবার ওটাই আছে। তাহলে কি করবে না তখন জাহাজের যে চালক সে ভাবলো তাহলে আর 25 দিনে আর হবে না, মানে এতদিন সময় নেওয়া যাবে না, 13 দিন তো হয়ে গেছে, আর বাকি কতদিন থাকলো? 12 দিন। কিন্তু সেই 12 দিনের জায়গায় ওরা বাকিটা 10 দিনে পৌঁছালো, ঠিক আছে। মানে 13 দিন হয়ে গেছে আর 12 দিন বাকি ছিল 25 দিন হতে, কিন্তু যেহেতু লোক বেড়ে গেছে আর খাবার ওটাই আছে, তাই জাহাজের চালক স্পিডটা বাড়িয়ে 12 দিনের জায়গায় 10 দিনে পৌঁছ। এখানে নির্ণয় করতে হবে যে পুরো যাত্রাতে যখন ওই লোকগুলো চেপে গেল তখন থেকে ওরা আর কত গ্রাম করে খাবার খেত, মানে খাবারের পরিমাণটা কত গ্রাম করে খেলে পুরো 51 জনের বাকি 10 দিন চলে যাবে। মানে খাবারের পরিমাণটা পার হেড কত ছিল? 850 করে ছিল, সেটা কত করে খেলে পুরো 51 জনের ওই 10 দিনে কমপ্লিট হয়ে যাবে, খাবারও শেষ আর পৌঁছেও যাবে। মানে কত গ্রাম খাবারের পরিমাণটা বের করতে হবে। তাহলে প্রথমে কি হয়েছে? প্রথমে 25 দিনের জন্য ওরা যাত্রা শুরু করেছিল, কিন্তু 13 দিন হয়ে গেছে। তাহলে 13 দিন পর অবশিষ্ট দিন সংখ্যা কত? না আগে 25 দিন ছিল, 13 দিন হয়ে গেছে, আর 12 দিন বাকি আছে। একই রকম বলছে 13 দিন পর মোট নাবিক সংখ্যা কত? মোট নাবিক সংখ্যা
মানে আগে 36 জন ছিল, আরো 15 জনকে তুললো, মানে এখন 51 জন হলো, তাই তো? তাহলে 13 দিন পর অবশিষ্ট দিন সংখ্যার 12 দিন পড়ে আছে এবং মোট নাবিক সংখ্যা এখন জাহাজে 51 জন। এখানে তিনটে রাশি আছে, কি কি না, নাবিকের সংখ্যা, সময় মানে দিন সংখ্যা, এবং দৈনিক খাবারের পরিমাণ মানে ওরা কত গ্রাম করে রোজ খাবার খাবে, খাবারের পরিমাণ। তাহলে বলছে যখন নাবিকের সংখ্যা 36 জন ছিল, যখন নাবিকের সংখ্যা 36 জন ছিল, তখন ওরা 12 দিনে যদি যদি অন্য কোনো জাহাজ না ডুবতো, সেখান থেকে যদি 15 জন না আসতো, তাহলে কি হতো? মনে করো মাঝখানে ডোবাডুবির কেসটা হয়নি, তাহলে তখন কি হবে না, তখন 36 জন ছিল, ওরা 12 দিন ধরে যেত এবং 850 গ্রামই খাবার খেত। কিন্তু ডোবাডুবির কেস হওয়ার পর কি হলো, 51 জন হয়ে গেল, আর 10 দিনে পৌঁছালো, তাহলে কত গ্রাম করে খাবার খেয়েছে। এই হচ্ছে আমাদের অঙ্ক। এখানে দেখবো কার সাথে কি সম্পর্ক, আমাদের দৈনিক খাবারের পরিমাণটা বের করতে হবে। এবার তোমরা ভাবো যে দিন সংখ্যা আমাদের যদি স্থির থাকে, দিন সংখ্যা আমাদের মনে করো 12 দিনই আছে, স্থির আছে, তাহলে যদি লোক সংখ্যা বেড়ে যায়, তার মানে নিশ্চয়ই খাবারের পরিমাণটা কম হবে, তাই তো? মনে করো খাবারের পরিমাণ আমাদের স্থির আছে, ঘরে আমাদের বেশি লোক আছে, তাহলে আমাদের কি হবে, খাবারের পরিমাণটা আমাদের সেম আছে কিন্তু ঘরে অনেক লোক আছে, তাহলে আমাদের কি করতো, সবাই কম কম করে খেতে পাবো, তাই তো? মনে করো একটা চকলেট আছে, সেটা তোমরা দুজন মিলে ভাগ করে খেলে তো অনেকটা করে তোমরা অর্ধেক অর্ধেক করে খেলে, কিন্তু যদি তোমার 5 জন মিলে বন্ধু থাকে এবং একটাই চকলেট আছে, তখন তুমি কি করবে, ছোট ছোট টুকরো করে ভাগ করবে, মানে কম কম পরিমাণ খাবে। এখানেও কেসটা সেই ওই রকমই হচ্ছে না, যে নাবিকের সংখ্যাটা যখন বেড়ে গেল, তার মানে সবাই কম কম করে খাবার খেতে লাগলো, যাতে সেই খাবারে সবাই কুলোয়। তাহলে এখানে যখন দেখছি যে নাবিকের সংখ্যাটা যখন আমাদের বেশি হয়ে গেল, তখন আমাদের খাবারের পরিমাণটা তার মানে আমাদের কমাতে হবে। এবার দেখবো যে নাবিকের সংখ্যা মনে করো স্থির আছে, মানে নাবিকের সংখ্যা 36 জনই আছে, 51 জন হয়নি, তাহলে দিন সংখ্যার সাথে এর কি সম্পর্ক? দিন সংখ্যা যদি কমে আর বেশি, তাহলে খাবারের পরিমাণ কি হবে? মনে করো নাবিকের সংখ্যা স্থির আছে, কোনো জাহাজ ডোবেনি, ঠিক আছে, 36 জনই ছিল, ওরা ভেবেছিল যে 12 দিন লাগবে এখন যেতে, রোজ 850 গ্রাম করে খাবার খাবো। এবারে জাহাজের যে চালক বললো যে না না, আমি স্পিড বাড়িয়ে দিচ্ছি, এবার আমরা 10 দিনে পৌঁছে যাব, কিন্তু খাবারটা যেন শেষ হয়। তখন তখন 36 জন কি ভাবলো যে না, তাহলে তো একটু বেশি বেশি করে খেতে হবে, তাহলে তো খাবারটা শেষ হবে 10 দিনে, আমরা 12 দিনে খাবার রেখেছি 850 গ্রাম করে খাবো, এবার যদি আমাদের 10 দিনে পৌঁছে দেয় আর বলছে খাবারটাও শেষ করতে হবে, তাহলে আমাদের বেশি বেশি খেতে হবে। তাহলে দিন দিন সংখ্যা যখন আমাদের এদিকে কমে গেল, তার মানে সবাই তখন কি করলো, বেশি বেশি খেতে শুরু করলো, তাহলে তখন খাবারের পরিমাণটা বাড়লো। তার মানে যখন আমি নাবিকের সংখ্যার সাথে খাবারের পরিমাণের সম্পর্ক করছিলাম, তখন একটা কমছে তো একটা বাড়ছে, মানে এদের মধ্যে সম্পর্ক হচ্ছিল আমাদের ব্যস্ত সম্পর্ক। কিন্তু যখন দিন সংখ্যার সাথে এর সম্পর্ক করলাম, তখন কি হচ্ছিল, দিন সংখ্যাটা যখন কমছিল তখন এটাও বাড়ছিল, তার মানে এদের দুজনের মধ্যেও হচ্ছে ব্যস্ত সম্পর্ক। তাহলে এখানে দুটো সম্পর্কই হচ্ছে ব্যস্ত সম্পর্ক। এবার আমরা অঙ্কটা করব, কিরকম বের করতে হবে। আমি উপরটা মুছছি কারণ আমার জায়গাটা দরকার আছে। তাহলে এখানে কি বের করতে হবে, অতএব দৈনিক খাবারের পরিমাণ কত দেওয়া আছে আমাদের, 850 দেওয়া আছে, 850 দেওয়া আছে, আর 2 বাই দেব। এর সাথে কি সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক, তাহলে ওপরে 36 আর নিচে 51, ওপরে 36 আর নিচে 51, আর এর সাথেও আমাদের ব্যস্ত সম্পর্ক, তাহলে ওপরে 12 আর নিচে 10, ওপরে 12 আর নিচে 10। এবার আমাদের অঙ্কটা করতে হবে, কি করব দেখো, 3 12 36, 3 17 51, ঠিক, 17 5 5 17 85 আর 0 50,
আর এই শূন্য কেটে গেল। তাহলে দেখো কি কি পড়ে থাকলো, এখানে পড়ে থাকলো আমাদের 12, 12 আর 5, এইগুলো আমাদের গুণ করতে হবে। তাহলে এবার আমাদের 12 আর 5 গুণ করতে হবে, তাহলে আমাদের অ্যান্সার হবে 720 গ্রাম। তাহলে বলছে যে তখন প্রত্যেকে কি করবে, 720 গ্রাম করে খাবার খাবে। 12 অঙ্কটা দেখে নিই। একটি গ্রামে 36 জন লোক প্রতিদিন 6 ঘন্টা করে কাজ করে 8 দিনে 120 মিটার রাস্তা তৈরি করতে পারে। আরো 6 জন লোক ওই কাজটির সাথে যুক্ত হলো এবং দৈনিক কাজের পরিমাণ আরো 2 ঘন্টা করে বাড়ানো হলো। তাহলে এখন 9 দিনে কত দৈর্ঘ্যের রাস্তা তৈরি করতে হবে? এখানে কিন্তু 3টে রাশি নয়, এখানে 4টে রাশি আছে। 4টে রাশি কি কি আছে না, একটা আছে জনসংখ্যা, একটা আছে দৈনিক কাজের সময় যেটা ঘন্টাতে দেওয়া আছে, একটা দিন সংখ্যা এবং একটা রাস্তার পরিমাণ। তো আমাদের নির্ণয় করতে হবে আমাদের রাস্তার পরিমাণ। তো যাকে নির্ণয় করতে হবে তাকে ডান সাইডে লিখবো, একটু ছোট ছোট করে লিখতে হবে কারণ এখানে 4টে রাশি আছে, তাই তো। রাস্তার পরিমাণ যেটা আমাদের মিটারে দেওয়া আছে, আর মাঝখানে নয়, এইখানে লিখবো দিন সংখ্যা, আর এখানে লিখবো দৈনিক কাজের সময় ব্র্যাকেটে ঘন্টা। কিন্তু আমার এত লেখার জায়গা নেই, তোমরা খাতায় লিখবে যে দৈনিক কাজের সময় দিয়ে ব্র্যাকেটে লিখবে ঘন্টা। আমার বোর্ড ছোট, দেখা যায় এখানে, তাই আমি শুধুমাত্র ঘন্টা লিখে দিলাম এবং এখানে হবে লোক সংখ্যা। এবার অঙ্কটা দেখি যে কি বলেছে না, প্রথমে বলেছে 36 জন লোক ছিল, তারা 36 জন লোক দৈনিক 6 ঘন্টা কাজ করে 8 দিনে 120 মিটার রাস্তা তৈরি করতে পারে। 36 জন লোক দৈনিক মানে একদিনে 6 ঘন্টা করে কাজ করে 8 দিনে 120 মিটার রাস্তা তৈরি করতে পারে। তাহলে বলছে যদি আরো 6 জন লোক, আরো 6 জন, কিন্তু 36 জন ছিল, আরো 6 জন মানে কি করব, যোগ করব, মানে টোটাল এখন 42 জন লোক আরো 2 ঘন্টা করে বাড়িয়ে দে, মানে 6 ঘন্টা করে কাজ করতে দিয়ে ওরা বললো আরো 2 ঘন্টা করে এক্সট্রা কাজ করব, মানে এখন 8 ঘন্টা করে কাজ করে 9 দিনে কত মিটার রাস্তা তৈরি করতে পারবে। এটা হলো অঙ্ক। এখানে রাস্তার পরিমাণের সাথে দিন সংখ্যার, ঘন্টার, লোক সংখ্যা 3টের সম্পর্ক এখানে দেখতে হবে। প্রথমে দেখে নিই রাস্তার পরিমাণের সাথে লোক সংখ্যার কি সম্পর্ক। এখানে কিন্তু ঘন্টার দিন সংখ্যা স্থির আছে, এই দুটো স্থির আছে। শুধুমাত্র লোক সংখ্যা আর রাস্তার পরিমাণকে দেখবো, যে লোক সংখ্যা মনে করো যদি বাড়ে, বেশি থাকে, লোক সংখ্যা যদি বেশি থাকে তাহলে বেশি রাস্তা তৈরি হবে, মানে বেশি মিটার রাস্তা তৈরি হবে কিনা। একদম সোজা ভাষায় আমি বলেছি যে যদি বেশি লোক লাগানো হয়, মিস্ত্রি মনে করো বেশি লাগানো হয়েছে, তাহলে আর এই ঘন্টা দিন এগুলো স্থির আছে, এগুলো নিয়ে মাথা ঘামাও না, লোক বেশি আছে তাহলে বেশি রাস্তা ওরা তৈরি করতে পারবে। তাহলে দেখতে পাচ্ছি যে এখানে যখন লোক আমাদের মনে করো যখন বেশি হচ্ছে, তখন ওরা রাস্তাও আমাদের বেশি তৈরি হবে। তাহলে এদের দুজনের মধ্যে সম্পর্ক হলো সরল সম্পর্ক, কারণ এখানে কি হচ্ছে, দুটোই বেশি বেশি হচ্ছে, তাই তো। এবার আমরা ঘন্টার সাথে এটা দেখবো, যখন এই দুটো দেখবো তখন এই দুটো আমাদের স্থির, এতে দুজনকে নিয়ে কোনো মাথা ঘামাবো না। ঘন্টা মনে করো একদিনে 6 ঘন্টা করে কাজ করে 120 মিটার রাস্তা তৈরি করেছি, তাহলে যদি একদিনে 8 ঘন্টা করে কাজ করি তাহলে নিশ্চয়ই রাস্তার পরিমাণটাও আমাদের বাড়বে, তাই তো। যদি ঘন্টা একদিনে 6 ঘন্টা করে কাজ করে যদি 120 মিটার রাস্তা তৈরি করতে পারি, তার মানে একদিনে 8 ঘন্টা করে কাজ করেও আমরা কি করব, এর থেকে বেশি রাস্তা তৈরি করে দেব। তাহলে এখানেও দেখতে পাচ্ছি যখন ঘন্টাটা আমাদের বেশি হচ্ছে, তার মানে আমাদের এখানেও কি হচ্ছে, রাস্তার পরিমাণটাও বেশি হচ্ছে। তাহলে এই দুটোর মধ্যে সম্পর্ক কি হচ্ছে, আমাদের সরল সম্পর্ক হচ্ছে। এই দুটোর মধ্যে সম্পর্ক আমাদের সরল সম্পর্ক হচ্ছে। এবার দিন সংখ্যার সাথে মিটার, যখন এদের দুজনকে দেখবো, এদের দুজনকে স্থির, কোনো মাথা ঘামাবো না, তাহলে দিন সংখ্যার সাথে মিটারের সম্পর্ক মানে রাস্তার পরিমাণের সম্পর্ক কি, মনে করো 8 দিনে তৈরি হচ্ছে
20 মিটার রাস্তা। 8 দিন সময় আছে, 20 মিটার রাস্তা তৈরি হচ্ছে। তাহলে 9 দিন সময় মানে দিন সংখ্যাটা এখানে যখন বাড়ছে, এখানেও তার মানে রাস্তা বেশি তৈরি হবে। এখানেও কি হচ্ছে, দিন সংখ্যাটা আমাদের বেশি হচ্ছে মানে বাড়ছে। তার মানে এখানেও আমাদের কি হবে না, রাস্তার পরিমাণটা আমাদের বেশি হবে, বেশি রাস্তা তৈরি হবে। তার মানে এইটাও আমাদের কি সম্পর্ক, সরল সম্পর্ক। তার মানে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে তিনটে সাথেই সরল সম্পর্ক। লোক সংখ্যা, রাস্তার পরিমাণ, সরল সম্পর্ক। ঘন্টা, রাস্তার পরিমাণ, সরল সম্পর্ক। দিন সংখ্যা, রাস্তার পরিমাণ, সরল সম্পর্ক। তাহলে এবারে তিনটেই যেহেতু সরল, এখানে আমাদের কি নির্ণয় করতে হবে, রাস্তার পরিমাণ। তাহলে সেটা লিখবো, রাস্তার পরিমাণ লিখে নিয়েছি। এবার এখানে কি আছে, 120। 120কে লিখবো, আর এখানে 3টে বাই দেবো। কেন 3টে বাই দেবো, কারণ রাস্তার পরিমাণকে লেখার পর আর 3টে রাশি আমাদের আছে, তাই 3টে বাই দেবো। এইখানে দেখো, এবার দেখো লোক সংখ্যার সাথে রাস্তার পরিমাণের কি আছে, সরল সম্পর্ক। তাই নিচের 42টা বসবে ওপরে এবং ওপরে 36টা বসবে বায়ের নিচে। উল্টোবে এখানেও যেহেতু এটা সরল সম্পর্ক, তাই এখানেও কি হবে, নিচের 8টা ওপরে বসবে এবং ওপরে 6টা নিচে বসবে। এবং এখানেও যেহেতু সরল সম্পর্ক, তাই ওপরে 8টা বসবে নিচে এবং নিচের 9টা বসবে ওপরে। এখানে উল্টো সরল সম্পর্কের সময় কি করে না, আমরা যে ব্যাপারটাকে উল্টে লিখি। এবার যদি কাটাকুটি করি, কোনাকুনি 8 8 কাটলো, 6 7 42, 9 4 36, 4 30 120। তাহলে 30 আর 7 210 মিটার। তাহলে আমাদের উত্তর হলো যে 42 জন লোক দৈনিক 8 ঘন্টা কাজ করে 9 দিনে 210 মিটার রাস্তা তৈরি করতে পারবে। এরপর 13 অঙ্কটা দেখে নিই। 250 জন লোক 50 মিটার দীর্ঘ, 35 মিটার প্রস্থ এবং 5.2 মিটার গভীর একটি পুকুর প্রতিদিন 10 ঘন্টা কাজ করে 18 দিনে কাটতে পারে। তাহলে বলছে প্রথমে 250 জন লোক ছিল, তারা একটি পুকুর দৈনিক 10 ঘন্টা করে কাজ করে 18 দিনে কাটতে পারে। সেই পুকুরটা আয়তন কত না, সেই আয়তন হচ্ছে দৈর্ঘ্য গণিত প্রস্থ গণিত উচ্চতা। তো পুকুরটির দৈর্ঘ্য দেওয়া আছে 50 মিটার ইন্টু প্রস্থ দেওয়া আছে 35 মিটার ইন্টু উচ্চতা দেওয়া আছে মানে গভীরতা দেওয়া আছে 5.2 মিটার। এটা হচ্ছে পুকুরের আয়তন। তাহলে 250 জন লোক এই আয়তনের একটি পুকুর দৈনিক মানে একদিনে 10 ঘন্টা করে কাজ করে 18 দিনে কাটতে পারে। তাহলে বলছে 300 জন লোক আছে, ওরা দৈনিক 8 ঘন্টা করে কাজ যদি করে আর পুকুরের আয়তনটা যদি 65 মিটার দৈর্ঘ্য, 40 মিটার প্রস্থ এবং 5.6 মিটার গভীরতা থাকে, সেই আয়তনে একটি পুকুর কাটবে কত দিনে? এই আমাদের অঙ্ক। তাহলে এখানে দেখবো কার সাথে কি সম্পর্ক। এখানে দেখো লোক সংখ্যার সাথে দিন সংখ্যা সব সময় কি হয়, ব্যস্ত সম্পর্ক হয়। এটা তো আমরা জানি। লোক সংখ্যার সাথে এই লোক সংখ্যার সাথে দিন সংখ্যা সব সময় হবে ব্যস্ত সম্পর্ক। এটা নিয়ে আমি আর ভাববো না বা বলছি না। পুকুরের আয়তনের সাথে দিন সংখ্যা, মনে করো লোক সংখ্যার ঘন্টা স্থির আছে, তাহলে পুকুরের আয়তন যদি বেশি হয় মানে বেশি বড় পুকুর হয়, তাহলে কাটতে বেশি দিন সময় লাগবে। তাহলে পুকুরের আয়তনের সাথে দিন সংখ্যার কি হলো, এই সম্পর্কটা হলো সরল সম্পর্ক। তাহলে পুকুরের আয়তনের সাথে মানে বেশি বড় পুকুর কাটতে বেশি দিন সময়, তাহলে বেশি বেশি, এটা কি হলো সরল সম্পর্ক। ঘন্টা, এবারে মনে করো এই দুটোর মধ্যে এই দুটো স্থির আছে, তাহলে একদিনে 10 ঘন্টা করে যদি কাজ করছে তাহলে 18 দিন সময় লাগছে। তাহলে যদি একদিনে 8 ঘন্টা করে কাজ করে মানে দৈনিক কাজের ঘন্টাটা যদি কমে যায়, তাহলে কি হবে, দিন বেশি লাগবে কিনা, দিন বেশি লাগবে। তাহলে একদিনে যদি 10 ঘন্টা জায়গায় 8 ঘন্টা করে কাজ করে, তার মানে কাজটা শেষ হতে বেশি দিন সময় লাগবে। কম ঘন্টা করে কাজ করছে একদিনে, মনে করো কোনো বাড়ি বানাচ্ছে মিস্ত্রিরা, রোজ 2 ঘন্টা করে কাজ করে বলছে যে আমরা কাজ করবো না, চললাম। তাহলে কি হবে,
কাজটা শেষ হতে মানে বাড়িটা তৈরি করতে বেশি দিন সময় লাগবে। তাহলে এখানে কি হয়েছে, যখন এটা কমে যাচ্ছে তখন এই দিন সংখ্যাটা বাড়ছে। তার মানে এই দুটোর মধ্যে সম্পর্ক হলো ব্যস্ত সম্পর্ক। এবার আমরা অঙ্কটা করব। কি বের করতে হবে? দিন সংখ্যা, সেটাকে লিখবো দিন সংখ্যা। কত দেওয়া আছে দিন সংখ্যা? 18। এখানেও কি করব? 3টে পাই দেব। এখানে দেখো লোক সংখ্যার সাথে মানে এর সাথে কি সম্পর্ক হয়েছে? দিন সংখ্যা ব্যস্ত সম্পর্ক। তার মানে এরা কিন্তু উল্টোবে না, মানে 250 উপরে থাকবে আর 300 নিচে থাকবে। 250 উপরে থাকবে আর 300 নিচে থাকবে। এখানে দেখো এই সাথেও সম্পর্ক হিসেবে ব্যস্ত সম্পর্ক, তাহলে এখানেও 10 উপরে থাকবে 8 নিচে থাকবে। কিন্তু এর সাথে কি হয়েছিল? সরল সম্পর্ক। এইখানে এই ব্যাপারটা মানে পুরো এই ব্যাপারটা চলে আসবে ওপরে, আর ওপরেরটা চলে যাবে নিচে, তাই তো? তাহলে এখানে লিখবো ওপরে 65 × 40 × 5.6, আর ওখানে হবে 50.35 0.5 × 5.2। এবার দেখো উপরে 5.6 এর দশমিক উঠবে, তাহলে যদি 5.6 এর দশমিক ওঠে তাহলে নিচে বসবে 10, কারণ দশমিকের পরে একটা সংখ্যা, তাই নিচে একের পিঠে একটা শূন্য। তাই যদি কেউ না জানো তাহলে এটা জেনে রাখো, যে মনে করো এই যে একটা দশমিক আছে 5.6, দশমিকটা যদি উঠিয়ে লেখা হয় তাহলে হয় 56/10। কেন? কারণ দশমিকের পর একটি সংখ্যা, তাই একের পিঠে একটি শূন্য, এরকম হবে। একই রকম 5.2 এরও যদি দশমিক ওঠা হয় তার নিচে বসবে আমার 10, এই নিচে 10টা চলে যাবে আমাদের ওপরে, তো ওপর নিচে 10 10 কাটবে। তার মানে এই 5.6 এর দশমিকটা আর 5.2 এর দশমিকটা আমাদের উঠে গেল। তাহলে এখন আছে 56 আর 52। এবার আমরা কাটবো। দেখো কিভাবে কাটা হয়। প্রথমে 250 আর 300 শূন্য শূন্য কেটে দিলাম, 30 আর 10 শূন্য শূন্য কেটে দিলাম। এবার কাটবো মনে করো 5 10 50, 5 8 40। ঠিক আছে, এখানে দেখো কাটবো কোনাকুনি 8 8 কেটে গেল। এবারে মনে করো 3 6 18 18, এবারে 2 না 5 5 5 25, 5 7 35, 7 8 56, 2 3 6, 2 5 10, 5 13 65, 13 4 52, আর কাটবে 4 2 8। আর দেখো নিচে কিচ্ছু নেই, ওপরে আছে কি? ওপরে কে কে থাকলো তাদেরকে গুণ করব। কে কে থাকলো? এখানে 3 আছে, এখানে 2 আছে, এখানে 5 আছে। তাহলে 5 2 10, 10 3 30। উত্তর হবে 30 দিন। উত্তর হবে 30 দিন। তাহলে 300 জন লোক আর যদি দৈনিক 8 ঘন্টা করে কাজ করে, এই আয়তনে একটা পুকুর কাটতে ওদের 30 দিন সময় লাগবে। তাহলে আমাদের আজকে কোষে দেখি 10.2 এর 8 থেকে 13 প্রত্যেকটা অঙ্ক হয়ে গেল। এই ত্রৈরাশিক অধ্যায়ের এটা লাস্ট পার্ট ছিল। এর পরের ক্লাসে আমরা নতুন অধ্যায় শিখব। তোমাদের যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটা ক্লিক করবে, তাহলে আমি যখনই নিত্য নতুন ক্লাস আনবো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, কোনো ক্লাস মিস হবে না। আমি তোমাদের চেষ্টা করবো প্রত্যেকটা সিলেবাসের প্রত্যেকটা অঙ্ক ধরে ধরে করানোর। তোমরা যদি আমার পাশে থাকো তাহলে আমি আরো উৎসাহ পাবো। এইভাবেই আমার পাশে থেকো এবং আজকের ক্লাস এই অবধি। তোমরা সবাই ভালো থেকো।